ঋতব্রত তৃণমূলের আদর্শ, তারা কি বিজেপি বিরোধী না বিজেপি পোষিত? এরাই পরিচিত ছিলেন তৃণমূলের সবচেয়ে বেশি অভিষেক পন্থী। এরপর তারা নিশ্চয়ই প্রতীক কারার বা তৃণমূলের নামটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন বাজারে তিনটে তৃণমূল আছে, হয়তো বিধায়কদের সমর্থন পেলেন, কিন্তু জনসমর্থন কি পাবেন? দেখুন, আমার মনে হয় তৃণমূল ভাঙলো তার কারণ হচ্ছে যে এটাই বিজেপির কৌশল। বিজেপি মহারাষ্ট্রে প্রথমে উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভেঙে একনাথ শিন্ডে শিবসেনা তৈরি করেছিল, তারপর শরদ পাওয়ারের এনসিপিকে ভেঙে অজিত পাওয়ারের এনসিপি তৈরি করেছিল। তারপর সেই এনসিপির নেতা অজিত পাওয়ারের কেন বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সেটা আজ অব্দি আমরা জানি না। কিন্তু বিজেপি একটি অতি দক্ষিণপন্থী রাজনৈতিক দল হিসেবে যে রাজনীতিতে বিশ্বাস করে তাতে বিরোধী পরিসরটাকে সংকুচিত করে দেওয়াটাই তাদের কাজ। এবং যেহেতু বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় হারিয়েছে, সেহেতু ক্ষমতার যে আঠা দলটাকে ধরে রাখতে পারতো, বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে পরিষদীয় দলটাকে ধরে রাখতে পারতো, সেটা ছিল না। তার উপরে ছিল তৃণমূলের যেটা অভিযোগ যে ইডি সিবিআই এর ভয়, পুলিশ দিয়ে চাপ, এই সব চলছিল। দেখুন, আমার মনে হয় যে একদিক থেকে তৃণমূলের লাভ হলো, কারণ যাদের আজকে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় যেতে দেখেছি, তার মধ্যে অন্তত চারজনের বিরুদ্ধে, চারজন তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছিল। রথীন ঘোষকে রোজ ইডি ডাকছিল রেশন দুর্নীতি দিয়ে, চন্দ্রনাথ সিনহা ইডি এবং সিবিআই এর স্ক্যানারে ছিলেন। অরূপ রায়ের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তার সমবায় দুর্নীতির তদন্ত হবে। আর জাভেদ খানের এলাকা তপসিয়াতে বেআইনি বাড়ি নির্মাণ ভাঙা হচ্ছে। তো এই চারটে নিশ্চয়ই বন্ধ হবে, এই আশ্বাসে এরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গেছে। আমাদের মনে রাখতে হবে এরা বয়সে, যোগ্যতায়, বিশেষ করে অরূপ রায়, জাভেদ খান যতদিন তৃণমূলে আছেন, এদের ঋতব্রত নেতৃত্ব মেনে নেওয়ার নিশ্চয়ই কারণ যে ঋতব্রত নিশ্চয়ই আশ্বস্ত করেছেন যে তার সঙ্গে থাকলে এলাকায় ঝামেলা, পুলিশি অভিযোগ বা পুলিশের হাতে গ্রেফতার হওয়া, যেমন জয়প্রকাশ মজুমদার আজকে গ্রেফতার হয়ে গেলেন, এইগুলো হবে না, বরং তারা প্রোটেকশন পাবে। ফলে বিজেপিকে জবাব দিতে হবে যে তপসিয়াতে কি আর বুলডোজার যাবে? তপসিয়াতে কি আর জাভেদ খান বা তার ছেলের বিরুদ্ধে যে অবৈধ নির্মাণের অভিযোগ ছিল সেগুলো কি ভাঙা হবে? রথীন ঘোষের বিরুদ্ধে কি ইডি তদন্ত হবে? অরূপ রায়ের বিরুদ্ধে কি সমবায় দুর্নীতির তদন্ত হবে? চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে তদন্ত চলছিল সেগুলো কি চলবে? একদিক থেকে যদি ধরেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব দায়গুলো থেকে বেরিয়ে গেলেন, কারণ এরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতো, ইডি যদি এদেরকে হয়রানি করতো বা গ্রেফতারি করতো, তাহলে তৃণমূলের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে আরো দায় চাপতো। দেখুন, এখন বাজারে তিনটে তৃণমূল আছে। একটা বিজেপিতে চলে যাওয়া তৃণমূল, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, তাপস রায়, সজল ঘোষ, সবাই কোনো সময় তৃণমূল, আরো লম্বা নামের লিস্ট আছে। একটা হচ্ছে বিজেপি পোষিত ঋতব্রত তৃণমূল, অর্থাৎ যেখানে ঋতব্রত, সন্দীপন সাহা, শিউলি সাহা, অরূপ রায়, এরা সবাই আছে। তো দেখুন, তারা সবাই একদিকে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দেখুন, পলিটিক্যালি একটা জিনিস বুঝতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কারো বিক্ষোভ থাকে, প্রথমত ঋতব্রত বা সন্দীপন সাহা এরাই পরিচিত ছিলেন তৃণমূলের সবচেয়ে বেশি অভিষেক পন্থী বলে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি বিক্ষোভ থাকে, তাহলেও তারা কেন তৃণমূল ছাড়লেন সেটা খুব পরিষ্কার হচ্ছে না এখনো। আচ্ছা, তারা আবার টেকনিক্যালি তারা জানেন যে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করেন, তাহলে এই মুহূর্তেই তারা অন্য আইনি ঝামেলায় পড়তে পারে। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে আমরাই আসল তৃণমূল পরিষদীয় দল, এরপর তারা নিশ্চয়ই প্রতীক কারার বা তৃণমূলের নামটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। যেভাবে একনাথ শিন্ডে এগিয়েছিলেন বা অজিত পাওয়ার এগিয়েছিলেন, সেভাবেই হবে। এবং সোমবারের ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি জানেন যে অমিত শাহর নির্দেশে ইলেকশন কমিশন ইতিমধ্যেই তৈরি এই নব্য তৃণমূলকে তাদের প্রতীক বা ইত্যাদি দিয়ে দেওয়ার জন্য।
কিন্তু এখানেই রাজনীতির প্রশ্ন। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূলের নেতা, এটা বোধহয় ওনার বাড়ির লোকও বিশ্বাস করবে না। ঋতব্রত তৃণমূল মানে তৃণমূলের নেতা হওয়ার জন্য যে লিগ্যাসি, যে রাজনৈতিক উত্তরাধিকার দরকার হয়, সেগুলো নেই, বা সেগুলো কেউ বিশ্বাসও করে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম করতেন, সিপিএম এর যুবনেতা হিসেবে সাংসদ হয়েছিলেন, সেখান নিয়ে বিতর্ক তৈরি হয়, সেসব বিতর্ক ইত্যাদিতে আমি যেতে চাই না। ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়, তারপর উনি প্রথমে সবাই ভেবেছিল উনি তখনই বিজেপি যাবেন, তখন উনি মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। তারপর ওনার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় উনি তৃণমূলে চলে আসেন, তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ হয়ে প্রথমে শ্রমিক সংগঠনের দায়িত্ব পান, তারপর রাজ্যসভায় যান, তারপর রাজ্যসভা থেকে বেরিয়ে এসে উনি এবার উলুবেরিয়ার মতো নিশ্চিত আসন থেকে তৃণমূলকে প্রার্থী পান। দেখুন, আবারও আমি বলছি যে যেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে হয়েছিল, যে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার গদ্দার হিসেবে চিহ্নিত হয়েছিল এবং তারা শিবসেনার এবং এনসিপির মূল ভোট ব্যাংকে 2024-এর লোকসভায় কোনো ভাগ বসাতে পারেনি। 2024-এর লোকসভা যদি আমরা মাথায় রাখি, সেই লোকসভায় ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে এনসিপি এবং শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরে শিবসেনা একসঙ্গে জোট বেঁধে দুর্ধর্ষ ফলাফল করেছিল। মহারাষ্ট্রের 48টার মধ্যে 32টা আসনে জিতেছিল। পরবর্তীকালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, যে নির্বাচনটাকে আবার রাহুল গান্ধী ভোট চুরি বলেন, সেই নির্বাচনে এই অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডেকে সঙ্গে নিয়ে দেবেন্দ্র ফডনবিস বিধানসভা জেতেন। ফলে প্রাথমিকভাবে কিন্তু একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের বিরুদ্ধে গদ্দারের অভিযোগ ছিল এবং মহারাষ্ট্রের মানুষ সেটা বিশ্বাস করেছিল। একনাথ শিন্ডের সঙ্গে ঋতব্রতর আরো একটা তফাৎ আছে, বা ঋতব্রতর সঙ্গে যে 58 জন আছে তাদেরই একটা তফাৎ। যেহেতু এটাকে একনাথ শিন্ডে মডেল বলা হচ্ছে, তাই সেই ব্যাখ্যাটাও জানা উচিত। একনাথ শিন্ডে বলেছিলেন যে শিবসেনা একটা বেসিক্যালি হিন্দুত্ববাদী দল, তাদের পক্ষে কংগ্রেসের সঙ্গে জোট করাটা ঠিক না। ফলে তিনি শিবসেনার আদর্শ তুলে ধরে নতুন শিবসেনা তৈরি বা শিন্ডে শিবসেনা তৈরি করার চেষ্টা করেছেন। ঋতব্রত তৃণমূলের আদর্শ, তারা কি বিজেপি বিরোধী না বিজেপি পোষিত? যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসে, সেখানে কি এই ঋতব্রত তৃণমূলের যারা বিধায়ক, তারা কি প্রতিবাদ করবে না প্রতিবাদ করবে না? যদি হকার উচ্ছেদ হয়, তাহলে ঋতব্রত তৃণমূল প্রতিবাদ করবে না প্রতিবাদ করবে না? যদি জিনিসপত্রের দাম মানে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, তাহলে ঋতব্রত তৃণমূল প্রতিবাদ করবে কি করবে না? কারণ তৃণমূল দামটা ধরে রাখতে হলে তাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদ করলেই তো তাদের বিজেপি চেপে ধরবে, এই তোমাদের তো আমরা তৈরি করে দিয়েছি, তোমরা আবার আমাদের বিরুদ্ধে রাস্তায় নামছো। ঋতব্রত বা শিউলি সাহারা বিধায়কদের সমর্থন যে কোনোভাবেই হোক, তৃণমূলের অভিযোগ পুলিশের ভয় দেখিয়ে, এডিসিবিআই ভয় দেখিয়ে হয়তো বিধায়কদের সমর্থন পেলেন, কিন্তু জনসমর্থন কি পাবে? পাওয়াটা কঠিন এবং খুবই খুবই একটা অসম্ভব কাজ। রাজনীতির অঙ্ক বলে যে 2024-এ মহারাষ্ট্রের এতেও আমরা দেখেছিলাম যে এটা হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় 40.এর চাইতে একটু বেশি শতাংশ ভোট আছে, সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। এখনো অবধি যেহেতু এই ঘটনাটা ঘটে গেল, আরো রাহুল গান্ধী বুঝতে পারলেন যে কারা বিজেপির হয়ে খেলছে, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। 40+3 হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস জোটের কাছে প্রায় 44% ভোট থাকবে, এবং সেই ভোটটা থাকলে সেটা আরো বড় চ্যালেঞ্জ। তো তাহলে কেন হলো বা কি হলো? আবারও বলছি, বিজেপি যে গণতান্ত্রিক কাঠামোতে অবিশ্বাস করে বা অতি দক্ষিণপন্থী রাজনীতি হিসেবে যেভাবে একদলীয় শাসন, সবকিছু একদলীয় করতে চায়, ওয়ান ভোট ওয়ান নেশনের মতো এক ভাষা, সেই সবকিছু করতে চায়, তার পরিপ্রেক্ষিতে বিজেপি এটা করতোই। এর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, যারা গেছেন তারা অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। আসলে বিজেপি এটা করবেই। বিজেপি অনেকদিন ধরে এটা চেষ্টা করছিল যে একটা একনাথ শিন্ডে খুঁজে বার করার, পারেনি। যেহেতু এখন তৃণমূল ক্ষমতার বাইরে এবং ঋতব্রতর মতো একজন অসাধারণ চরিত্র আছেন যিনি দুটি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই ঋতব্রতকে বন্দ্যোপাধ্যায়কে পেয়ে যাওয়াতে তাদের সুবিধা হয়েছে এই তৃণমূল পরিষদীয় দলে একটা ভাঙন ধরা। কিন্তু আবারও মূল প্রশ্নটায় আসছে,
জনসমর্থন কার দিকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দলে বহু ভাঙন আমি দেখেছি, আমি নিজে কভার করেছি। পঙ্কজ ব্যানার্জি তৃণমূলের প্রথম রাজ্য সভাপতি, দল ছেড়ে বেরিয়ে গেছে, কোনো এফেক্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে লোকসভার আসন পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কলকাতার মেয়র সুব্রত মুখোপাধ্যায়, এবং সে সময় সুব্রত মুখোপাধ্যায়, মালা রায়, দেবাশিস কুমাররা সবাই বেরিয়ে গেছিলেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পার্সেন্টেজে কোনো তফাৎ হয়নি। সুব্রত মুখোপাধ্যায়দের জন্য তৃণমূল পুরো ভোট হারায়, বিকাশ ভট্টাচার্য মেয়র হন, কারণ সুব্রত মুখোপাধ্যায় অনেকগুলো সিটে তৃণমূলকে হারিয়ে দিয়েছিল। কিন্তু পুরসভায় প্রধান বিরোধী দল তৃণমূলই ছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলই ছিল, সুব্রত মুখোপাধ্যায় আলাদা প্রতিকেন্দ্রে লাভ করতে পারেন। এবারও এই যে যারা ছাড়ছেন, শিউলি শাহ কেশপুর যেখান থেকে যেতেন, যেখানে 80% মুসলমান ভোট, শিউলি শাহর কি সাহস হবে যে মানে 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 উনি পদত্যাগ করে এই নতুন দলের হয়ে গিয়ে কেশপুরে লড়া? সাহস হবে না। ঋতব্রত কি উলুবেড়িয়া লড়বার সাহস দেখাবেন? সাহস দেখাতে পারবেন না। ফলে এটা একটা টেম্পোরারি সিস্টেম, যেটা বিজেপি তৈরি করতে স্বচ্ছন্দ, বিজেপি যেটা তৈরি করবে। এতে রাজ্য রাজনীতিতে আমি আবার বললাম 3 ধরনের তৃণমূল থাকলো। সরাসরি বিজেপিতে চলে যাওয়া তৃণমূল, আর একদল যারা বিজেপিতে যেতে আগ্রহী ছিল বা নিজেদের বাঁচাতে আগ্রহী ছিল, তারা ঋতব্রতর নেতৃত্বে তৃণমূল তৈরি করলো। যেহেতু শ্রমিক ভট্টাচার্য আগেই বলে দিয়েছেন, ভালো তৃণমূল না হলে নেওয়া যাবে না, ফলে এটা আরেকটা তৃণমূল। কিন্তু মূল তৃণমূল, আবারও বলছি, যে সমস্ত টেলিভিশন পণ্ডিতরা কথা বলছেন, আমি যে কাগজে চাকরি করতাম তাদের হয়ে দুবার এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙার চেষ্টা করা হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলছি, সবকিছু ডকুমেন্টেড আছে। প্রথমে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় ছেড়েছিলেন, তারপর সুব্রত মুখোপাধ্যায় ছাড়েন, যখন আমরা সেই কাগজের নতুন চ্যানেল লঞ্চ করি। সুব্রত মুখোপাধ্যায়ের আছে স্ট্যান্ডিং মেয়র ছেড়ে চলে গেছেন, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে কোনো তফাৎ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গাতেই থাকে। বরঞ্চ আমার মনে হয় যে বিজেপির জন্য অস্বস্তি বাড়লো, কারণ রতিন ঘোষের বিরুদ্ধে কি আর তদন্ত হবে? রতিন ঘোষকে কি আর ইডি ডেকে পাঠাবে? চন্দ্রনাথ সিনহাকে কি আর সিবিআই ডেকে পাঠাবে? আর জাভেদ খানের এলাকায় তোপসিয়ায় যেগুলো অবৈধ নির্মাণ, যা ভাঙতে স্বয়ং অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী হিসেবে পৌঁছে গেছিলেন, সেগুলো কি আর ভাঙা হবে? এই সমস্ত প্রশ্ন বিজেপিকে ফেস করতে হবে, যে এই তাহলে মানে তাহলে ঋতব্রত তৃণমূলে গেলে আর দুর্নীতি তদন্ত হয় না। আর বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যে 20 বা 22 জন এমএলএ আছেন, তাদের দিয়ে উনি ভারমুক্তভাবে কাজ করতে পারেন, এবং তৃণমূল আজকে তাদের সমস্ত শাখা সংগঠন ভেঙেও দিয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেল। আমি মনে করি যে দেখুন, তৃণমূলের মধ্যে অনেক ক্রাইসিস ছিল। যদি ঋতব্রতরা এই কাজটা 6 মাস বাদে করতেন, যে না আমরা মনে করছি যে তৃণমূল যথেষ্ট বিজেপি বিরোধিতা করছে না, বা তৃণমূলের অমুকটা ভুল, আমরা সেই জন্য বেরোচ্ছি, তাহলে সুবিধা হতো, যেটা একনাথ শিন্ডে বলেছিলেন। একনাথ শিন্ডে যদিও বিজেপির টোপেই করেছিলেন, কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট ছিল যে আমি হিন্দুত্ববাদী রাজনীতি করি, আমি অনন্ত দিগের উত্তরসূরি, আমি কংগ্রেসের সেকুলার পলিটিক্সের সাথে বা শরদ পাওয়ারের সেকুলার পলিটিক্সের সাথে যেতে পারি না। ঋতব্রতদের আদর্শ কি, কেন ভাঙল? একমাত্র কারণ যে আমরা বিরোধী পক্ষ হতে চাই, আমরা সুবিধাজনক অবস্থায় থাকতে চাই, আমাদের যেন কোনো ব্যবসা বা এতে ভাঙন মানে হাত না পড়ে। আমার মনে হয় ঋতব্রতদের দল তৈরি হওয়াটা বিজেপির জন্য বহু প্রশ্ন চিহ্নের জন্ম দিল, এবং মমতা, যেটা আপনাদেরও প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক একই থাকে। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।